এখন দেখবো থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট কাকে বলে। একে সংক্ষেপে ট্যাট বলা হয়। এটা একটা প্রজেক্টিভ টেকনিক। প্রজেক্টিভ টেকনিকে কি করা হয়, এই টেকনিকের মাধ্যমে ইনডিরেক্ট পদ্ধতিতে রেসপন্ডেন্টের থেকে ডেটাটা কালেক্ট করা হয়। কি কারণে? তাদের পার্সোনালিটি জানার জন্য। এটা সাধারণত সাইকোলজিক্যাল বিভিন্ন টেস্টে এটা ব্যবহার করা হয়। দেখো, এটা ডিজাইন করা হয়েছে এই কারণে যে ইন্ডিভিজুয়াল মানে মোটিভ, তারপর ইমোশন, তারপরে তার কনফ্লিক্ট, অ্যাটিটিউড, তারপর তার থিঙ্কিং প্যাটার্নটা কি, সেগুলো সে বিভিন্ন স্টোরি টেলিং এর মাধ্যমে সেটা বলবে। দেখো, ট্যাট সাধারণত এনকারেজ করে স্টুডেন্টদের বা ইন্ডিভিজুয়ালদের কি করতে, ক্রিয়েট করতে স্টোরি কিছু ক্রিয়েট করবে। কি দেখে? কিছু অ্যাম্বিগুয়াস পিকচার থাকবে, যে যে আবছা আবছা পিকচার মনে করো, যেগুলো বোঝা যাচ্ছে না, সেগুলো থেকে স্টোরি ক্রিয়েট করবে, এবং তার যে স্টোরি সেখান থেকে ইন্টারপ্রেট করে কি করা যাবে, যে সেই ব্যক্তির পার্সোনালিটি কিরকম সেটা বোঝা যাবে। দেখো, এক্ষেত্রে পিপল ইন্টারপ্রেট করে যে কোনো আনক্লিয়ার সিচুয়েশনকে, যে সেগুলো সে না জেনে বুঝে তাদের নিজেদের কি করে, নিজেদের ফিলিং, ডিজায়ার, ফিয়ার্স, এক্সপেরিয়েন্স গুলো ওই যে স্টোরি গুলো সে বলে সেই স্টোরির মধ্যে সে ইনক্লুড করে দেয়। আর এটা সাধারণত এই যে ট্যাগটা ইউজ করা হয় সাইকোলজিতে, তারপরে ধরো কাউন্সিলিং এর ক্ষেত্রে, পার্সোনালিটি যে সমস্ত রিসার্চ হয়, কিংবা ফরেন্সিক সাইকোলজিতে, এডুকেশনাল বিভিন্ন সেটিং এ কিন্তু এই ট্যাগটাকে ব্যবহার করা হয়, কারণ ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটি জানার জন্য। দেখো, এটা সম্পর্কে একটু দেখা যাক যে ট্যাগটা ডেভেলপড হয়েছিল 1935 খ্রিস্টাব্দে, এবং এটা হেনরি এ মুরে এবং ক্রিশ্চিয়ানা ডি মর্গ্যান নামে দুজন সাইকোলজিস্ট করেছিলেন। কোথায়? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। আর এটা একটা প্রজেক্টিভ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা একটু আগে বললাম যে কোনো একটা ব্যক্তির পার্সোনালিটিটাকে মেজার করার জন্যই কিন্তু এই প্রজেক্টিভ টেকনিকটা ব্যবহার করা হয়। এটার মাধ্যমে কি ইন্ডিভিজুয়াল শো করে, যে ইন্ডিভিজুয়ালকে শো করানো হয় যে কিছু কিছু মানে সিরিজ অফ পিকচার করা হয়, কিন্তু সেই পিকচার গুলো কি অ্যাম্বিগুয়াস বা আবছা, এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে বিভিন্ন স্টোরি বানাতে কিসের উপর ভিত্তি করে, যে সে কি দেখতে পাচ্ছে, মানে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এই যে পিকচারটা তাকে আবছা পিকচারটা দেওয়া হয়েছে, সেই পিকচারটার মধ্যে কি ঘটছে, কিংবা হোয়াট লেড টু দ্য সিচুয়েশন, কিসের জন্য এই ঘটনাটা ঘটছে। তারপরে ধরো হোয়াট আর দ্য ক্যারেক্টার্স থিঙ্কিং আর ফিলিং, মানে এই যে আবছা ছবিগুলো আছে, এই ছবিগুলোর মধ্যে যে সমস্ত ক্যারেক্টার গুলো আছে তারা কি চিন্তা করছে, কি ভাবনা করছে, সেগুলো সম্পর্কে স্টোরি লিখতে বলা হয়। আর কি বলা হয়, যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট। আচ্ছা, এই যে আচ্ছা ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ, সেই ছবিগুলো পরবর্তীতে কি ঘটতে পারে সেই নিয়ে একটা স্টোরি লেখার কথা বলা হয়। আর এই স্টোরিগুলো সাধারণত অ্যানালাইজ করা হয় এই জন্য, যাতে বোঝার চেষ্টা করা হয় যে তার মধ্যে কি আনকনসিয়াস মোটিভ গুলো চলছে, তার পার্সোনালিটি ট্রেটটা কি, মানে যে রেসপন্স গুলো করছে। তারপরে দেখো, তার ইমোশনাল কনফ্লিক্ট কোনো কিছু আছে কিনা, তারপরে তার পার্সোনাল রিলেশনশিপটা কেমন, সেই সমস্ত কিছু জানার জন্য। এবার দেখবো যে এই যে টেস্টটা করা হয়েছে, এই টেস্টের অবজেক্টিভসটা কি, মানে এর উদ্দেশ্যটা কি, কেন করা হলো। তার প্রধান কারণ হচ্ছে, দেখো, পার্সোনালিটি ডাইনামিক্স বা পার্সোনালিটির গতিবিধিটা জানার জন্য। তারপর হচ্ছে কোনো ব্যক্তি তার আনকনসিয়াস কোনো নিড বা মোটিভ আছে কিনা, তার ইমোশনাল কোনো কনফ্লিক্ট আছে কিনা সেটা বোঝার জন্য, কিংবা তার সঙ্গে অন্যান্য লোকের যে সম্পর্ক, মানে তার যে ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপটা সেটা কেমন। তারপরে তার ইমাজিনেশন ক্ষমতাটা কিরকম, তার মধ্যে ক্রিয়েটিভিটিটা কেমন আছে, কিংবা তার মধ্যে মানে কোনো সমস্যা পড়লে সেক্ষেত্রে সে কিভাবে কোপিং করে, সেই ব্যাপারটা, সেই মেকানিজমটা জানার জন্য। তারপরে ধরো তার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেইগুলো ডায়াগনোসিস করার জন্য। এছাড়া তার কোনো কাউন্সিলিং বা সাইকোথেরাপি লাগবে কিনা, সেই সমস্ত জিনিসগুলো জানার জন্যই কিন্তু এই ট্যাগটা করা হয়েছে। এবার দেখি যে এই টেস্টটা করার জন্য কি কি ম্যাটেরিয়াল লাগে। প্রধান ম্যাটেরিয়াল, দেখো, এই টেস্ট গঠিতই হয়েছে কি 31টা কার্ড নিয়ে। এই কার্ডের মধ্যে একটা কার্ড থাকে ব্ল্যাঙ্ক, আর অন্যান্য যে 30টা কার্ড সেটার মধ্যে কি ছবি থাকে, আবছা ছবি, সেটা সাদা কালো ছবি থাকে। আর এছাড়া কি থাকবে, রেসপন্স শিট, যেটার মধ্যে রেসপন্ডেন্টরা তাদের রেসপন্সটা লিখবে, মানে স্টোরি গুলো লিখবে। তারপর স্টপ ওয়াচ বা টাইমার, যেটা হচ্ছে রিসার্চার নিয়ে যাবে, যাতে কিনা কতটুকু সময় নিচ্ছে, মানে ধরো যদি 5 মিনিট বলে দেওয়া হয়, সেই 5 মিনিটটা ঠিকঠাক করে নিচ্ছে কিনা তার জন্য একটা স্টপ ওয়াচ লাগবে। রেকর্ডিং শিট রাখবে, যে তার প্রত্যেকটা স্টোরির পরে তার যে মার্কস গুলো দেওয়া হবে সেগুলোর জন্য একটা শিট লাগবে। আরেকটা কি লাগবে, একটা স্কোরিং ম্যানুয়াল, মানে স্কোরটা কিভাবে কিভাবে দেওয়া হবে, কোন ছবির জন্য কিরকম নাম্বার
ব্যাপার দেওয়া আছে, যার জন্য একটা স্কোরিং ম্যানুয়াল, এই সমস্ত জিনিসগুলো লাগবে। এছাড়া কি থাকে যে প্রত্যেকটা এক্সামিনের ক্ষেত্রে কিন্তু 31টা কার্ডই যে সবসময় দেখানো হবে এরকম না। সাধারণত কি হয় 8 থেকে 12টা কার্ড দেখানো হয়। বিশেষ করে বেস করে এটা মানে নির্ভর করে হচ্ছে যে কার এজ কিরকম, জেন্ডারের উপর ভিত্তি করে কিংবা পারপাসের উপর ভিত্তি করেও কিন্তু এই কার্ডগুলো ব্যবহার করা হয়। 31টা কার্ড আছে মানে যে 31টা কার্ডই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার দেখি যে অ্যাডমিনিস্ট্রেশন প্রসিজারটা কিরকম হয়। দেখো প্রথমে এটা কি রেসপন্ডেন্টের সঙ্গে কি করতে হবে, র্যাপো বিল্ডিং করতে হবে, মানে তাদের মধ্যে মানে রিসার্চার এবং রেসপন্ডেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তা নাহলে কিন্তু এই তারা গল্প লিখতে চাইবে না বা বলতে যাবে না, এরকম ব্যাপারগুলো হবে। তাই জন্য আগে কি করতে হবে, র্যাপো বিল্ডিং করতে হবে। তারপরে কি করতে হবে, এক একটা করে কার্ড তার সামনে রাখতে হবে। প্রত্যেক একবারে সমস্ত কার্ড কিন্তু বের করা যাবে না, এক একটা করে কার্ড এক একটা সময় দেখাতে হবে। তারপরে স্টোরি টেলিং কি করতে হবে, রেসপন্ডেন্টকে বলতে হবে যে প্রত্যেকটা কার্ড দেখে দেখে সে যাতে স্টোরি বানায়। তার জন্য প্রত্যেকটা স্টোরির জন্য সে 5 মিনিট করে পাবে। আর তাকে বলতে হবে যে পুরোপুরি যেন একটা কমপ্লিট স্টোরি হয়, কোনো যেন ফ্র্যাগমেন্টেড স্টোরি না হয়, মানে টুকরো টুকরো অনেক স্টোরি যেন না বানায়। একটা কার্ড দিয়ে একটা স্টোরি বানাতে হবে। আর কি 300 ওয়ার্ডের মধ্যে এটা রাখতে হবে, মানে অ্যাভারেজ 300 ওয়ার্ড থাকতে হবে। আর যদি 140 ওয়ার্ডের কমে কোনো মানে গল্প লেখে তাহলে সেই গল্পের উপর কোনো মার্কস বা স্কোরিং করা যাবে না। তারপরে দেখো, তারপরে হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং এর ক্ষেত্রে কি করবে, যে এক্সামিনার রেকর্ড করে রাখবে প্রত্যেকটা মানে রেসপন্স, সেটা সে মুখে বলুক বা পিকচার, সে চুপচাপ থাকলো কিংবা কোনো ইমোশনাল কোনো এক্সপ্রেশন সে করছে কিনা, তার স্টোরি সমস্ত পুরো সিচুয়েশনটা রেকর্ড করে রাখবে হচ্ছে রিসার্চার। তারপরে কি করবে, দেখো টাইমের ক্ষেত্রে একটু আগে বললাম যে প্রত্যেকটা স্টোরির জন্য সে কি 5 মিনিট করে টাইম পাবে। আর পুরো জিনিসটাকে কমপ্লিট করার জন্য কি পাবে, 45 থেকে 90 মিনিট টাইম পাবে। আর এটা সাধারণত দুটো সেশনে করা হয় এবং দুটো সেশনের জন্য একটা সেশন করার পরে 24 ঘন্টা মানে অন্তর মানে আর একটা সেশন করতে হবে। একবারে কিন্তু দুটো সেশন না, দুটো সেশনের মধ্যে 24 ঘন্টা ডিফারেন্স দেওয়া হবে। এবার দেখি যে স্কোরিং প্রসিজারটা কি আর ইন্টারপ্রিটেশনটা কিরকম। দেখো এই অন্যান্য টেস্টে কি করা হয় যে সাধারণত একটা স্ট্যান্ডার্ড ব্যাপার তৈরি করে দেওয়া হয় যে এই স্কোর গুলো এরকম ভাবে হবে। ট্যাটের ক্ষেত্রে কিন্তু কোনো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড স্কোরিং সিস্টেম নেই। আর সেক্ষেত্রে কি হচ্ছে, আলাদা আলাদা ভাবে স্কোর গুলো করা হয়। দেখো প্রথমে কি দেখা হয় যে হিরো, মানে হিরো বলতে যে এখানে যে ক্যারেক্টারটা, যে কিনা রেসপন্ডেন্ট, সে সাধারণত যে স্টোরিটা করে তখন তাকে সে যে মেইন ক্যারেক্টারটা রাখে সেটাকে কিন্তু তার নিজস্ব ক্যারেক্টার কিন্তু সেখানে ধরা পড়ছে। তারপরে দেখো নিডের ক্ষেত্রে তার মধ্যে কি কি মোটিভেশন আছে, মানে সেই হিরোর মধ্যে কি কি মোটিভেশন গুলো রয়েছে, কেন সে কোনো কাজ করতে চাইছে। যেমন ধরো তার সেটা অ্যাচিভমেন্ট হতে পারে, লাভ হতে পারে, সিকিউরিটি হতে পারে, মানে তার কোন মোটিভেশনটা এখানে কাজ করছে বা তার নিডটা কি সেটা কিন্তু দেখা হয়। তারপরে কি প্রেস বলতে এনভায়রনমেন্টাল বিভিন্ন ফোর্স যেটা কিনা সেই হিরোর ক্যারেক্টার বা সেই ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারটাকে এফেক্ট করছে। সেটা হতে পারে তার ফ্যামিলি প্রেশার কিংবা ফেলিয়ার কিংবা পভার্টি কিংবা কম্পিটিশন বা সোশ্যাল রিজেকশন, এই সমস্ত কিছু। তারপর দেখো যেটা মানে স্কোরটা করা হচ্ছে সেটা হচ্ছে কনফ্লিক্ট। সেই কনফ্লিক্ট বলতে যে ইনার স্ট্রাগল, মানে সেই যে রেসপন্ডেন্ট তার ভেতরে যে দ্বন্দ্বগুলো চলে সেই দ্বন্দ্বগুলোর মধ্যে দেখো তার ফিয়ার এবং কারেজের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিংবা ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে হতে পারে, কিংবা সাকসেস বা ফেলিয়ারের মধ্যে কনফ্লিক্ট হতে পারে। এর উপরেও কিন্তু স্কোরিং করা হচ্ছে। তারপরে কি ইমোশন মানে তার যে ফিলিং গুলো এক্সপ্রেস করেছে, সেটা হ্যাপিনেস হতে পারে, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, স্যাডনেস, হোপ, গিল্ট, এই সমস্ত আলাদা আলাদা যে সমস্ত তার ইমোশন গুলো আছে তার উপরেও কিন্তু স্কোরিং করা হয়। আর তারপরে একেবারে শেষে যেটা এন্ডিং, মানে কিভাবে গল্পটা শেষ করেছে, সেটা কি অপটিমিস্টিক ওয়েতে করেছে নাকি রিয়েলিস্টিক না ট্র্যাজিক না আনসার্টেন কিভাবে করেছে, তার উপরেও কিন্তু স্কোরিংটা করা হয়ে থাকে। এবার দেখি যে এই যে ট্যাট যেটা, এটার অ্যাপ্লিকেশনটা কি। দেখো ক্লিনিক্যাল সাইকোলজির ক্ষেত্রে এটা পার্সোনালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, ডায়াগনোসিস করার ক্ষেত্রে যে কোনো সমস্যা রেসপন্ডেন্টের আছে কিনা, তারপর হচ্ছে ট্রিটমেন্ট কিভাবে করবে সেই প্ল্যানিং এর জন্য কিন্তু এই ট্যাটটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর কি কাউন্সিলিং সাইকোলজির ক্ষেত্রে কি করা হয়, যে কেরিয়ার কাউন্সিলিং এর ক্ষেত্রে বা ইমোশনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা রিলেশনশিপ ইস্যু কিরকম হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কাউন্সিলিং এর ব্যাপারে কিন্তু ট্যাট ব্যবহার করা হয়। তারপর ধরো এডুকেশন সাইকোলজির ক্ষেত্রে কি করা হয়, যে
স্টুডেন্টের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা আছে কিনা সেইগুলো বোঝার জন্য, তারপরে তার কোনো ইমোশনাল কোনো ডিফিকাল্টি আছে কিনা সেই সমস্ত গুলো বোঝার জন্য কিন্তু ট্যাটটা ব্যবহার করা হচ্ছে। ফরেন্সিক বিভিন্ন সাইকোলজির ক্ষেত্রে যেমন ক্রিমিনাল পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করার জন্য বা রিস্ক কিভাবে তারা নেয় বা কিভাবে রিস্ক ফ্যাক্টর গুলো কাজ করে সেগুলো জানার জন্য। তারপরে দেখো রিসার্চের ক্ষেত্রে যে স্টুডেন্টের মোটিভেশনটাকে স্টাডি করার জন্য কিংবা পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কিংবা সোশ্যাল বিহেভিয়ার রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এই ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখি যে এই ট্যাগটা ব্যবহার করলে কি অ্যাডভান্টেজ গুলো হচ্ছে। প্রধান দেখো এটা হচ্ছে আনকনসিয়াস যে সমস্ত মোটিভ গুলো যেগুলো মানুষ বলতে চায় না বা মানুষ বুঝতে পারে না যে তার মধ্যে কি সমস্যাগুলো চলছে বা কি ভালো জিনিসগুলো চলছে, সেই ব্যাপারটা রিভিল করার জন্য কিন্তু এই ট্যাগটা খুব সাহায্য করে। এছাড়া কি ফ্রি এক্সপ্রেশন, মানে এক্ষেত্রে কিন্তু যে রেসপন্ডেন্ট সে কিন্তু এক্সপ্রেস করতে পারে ভালো করে যে কোনো একটা গল্প সে লিখছে, সে কিন্তু ভাবছে না যে এই গল্পের মাধ্যমে তার যে সমস্ত আনকনসিয়াস মোটিভ গুলো ধরা পড়বে বা বুঝতে পারবে, সেই ব্যাপারটা না বুঝে সে কি করে স্টোরিটা লেখে, ফলে তার ফ্রি এক্সপ্রেশন সে করতে পারছে। তারপরে তার এটা প্রোভাইড করে ধরো অনেকটা কোয়ালিটেটিভ ইনফরমেশন এটা প্রোভাইড করছে। তাছাড়া কি করছে, এটা ইউজফুল হয় সাইকোথেরাপির ক্ষেত্রে কিংবা এটা হেল্প করে মানে বুঝতে যে ইমোশনাল ফাংশনিংটা কেমন চলছে একজন পার্সনের। তারপরে ধরো তার ফ্লেক্সিবল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো যে রিসার্চার সে কিন্তু তাকে সময় দিচ্ছে বা তাকে বলছে যে এই স্টোরিটা এতটা মানে 300 ওয়ার্ডের উপরে লিখতে হবে বা 300 ওয়ার্ড পর্যন্ত অন্তত অ্যাভারেজ লিখতে হবে। এর ফলে কি হচ্ছে, তাকে কিছুটা টাইম দেওয়া হচ্ছে, তার নিজের মতন করে লিখতে দেওয়া হচ্ছে, তাহলে বিষয়টা অনেকটা ফ্লেক্সিবল হচ্ছে। তারপরে কি এক্ষেত্রে বিশেষ করে ইউজফুল হচ্ছে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে, যাদের মানে তাদের যেটুকু আমরা দেখলাম যে ক্যারিয়ার কাউন্সিলিং হোক, তাদের এমনি কোনো মানে পড়াশোনার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ট্যাগটা খুবই কার্যকর ভূমিকা পালন করছে। দেখো ট্যাটের যে লিমিটেশন গুলো সেগুলো হচ্ছে এটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হচ্ছে, মানে যে রিসার্চার সে কিন্তু এখানে ইন্টারপ্রিটেশনটা যেটা দিচ্ছে সেটা কিন্তু যেহেতু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো স্কোরিং ব্যাপারটা নেই, সেই জন্য কি হচ্ছে একটা সাবজেক্টিভিটি বা রিসার্চের একটা নিজস্ব পক্ষপাতিত্ব এখানে থেকে যাচ্ছে। রিলায়েবিলিটি এখানে কম হচ্ছে, তার কারণ হচ্ছে বিভিন্ন রিসার্চারের কাছে কিন্তু এই যে স্কোরিংটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর ভ্যারিয়েবলের ভ্যালিডিটি কি, মানে এই যে যার উপর বেস করে এই জিনিসটাকে ভ্যালিড করা হচ্ছে সেটা কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী আলাদা আলাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকের গল্প বলা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। আর একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যখন রেসপন্ডেন্ট কোনো গল্প লিখছে তখন কিন্তু সে যে হিরো যে ক্যারেক্টারটা বলছে সেই ক্যারেক্টার যে আদেও সে কিনা সেটা কিন্তু না। অনেক মানুষের মধ্যে মানে প্রত্যেক মানুষের মধ্যে এটা থাকে যে সে যেটা তার থেকে একটু এক ধাপ উপরে বা তার একটা নিজস্ব একটা জায়গা থেকে স্বপ্ন দেখা থাকে যে সেই জায়গাটা সে অ্যাচিভ করতে চায়। অনেক সময় গল্পের মধ্যে কিন্তু সেইটাও চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালিডিটি মেনটেন হয় না। তারপরে দেখো এক্ষেত্রে কিন্তু অনেক বেশি ট্রেনিং দরকার হয়, যে সমস্ত মানে রিসার্চাররা এই সম্পর্কে ডাটাটা কালেক্ট করবে তার কিন্তু অনেকটা ট্রেনিং এর দরকার হয়। তাছাড়া কি হচ্ছে, ইনফ্লুয়েন্স হচ্ছে যে কোনো কালচার বা ল্যাঙ্গুয়েজের দ্বারাও কিন্তু এটা ইনফ্লুয়েন্স হয়ে যায়। আর এই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করতে অনেকটা টাইম লাগে, তাই এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। আর এক্ষেত্রে রেসপন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক সময় ভ্যারি করে। দেখা গেল যে রেসপন্ডেন্ট সে কিন্তু তার হয়তো মুডটা ততটা সেদিন ভালো নেই, সেই জন্য হয়তো স্টোরিটা অতটা ভালো নাও হতে পারে। এবার দেখবো যে এথিক্যাল কনসিডারেশন কি। এক্ষেত্রে দেখো রিসার্চার কিন্তু কি করবে, যে যাদের থেকে ডেটাটা কালেক্ট করবে তাদের বলে নেবে যে কেন সে এই ডেটাটা কালেক্ট করছে। তারা যদি সম্মত হয় তবেই কিন্তু এই থিমেটিক পারসেপশন টেস্টটা তাদের উপর করা হবে। তারপরে কি মেনটেন কনফিডেন্সিয়ালিটি, মানে রেসপন্ডেন্ট যা ডেটা দেবে সেগুলো কনফিডেন্সিয়াল বা গোপন রাখতে হবে। তারপরে কি মিস ইন্টারপ্রিটেশন থেকে কিন্তু রিসার্চারকে বিরত থাকতে হবে, যে নিজের মতন করে মন গড়া কাহিনী করলে হবে না। তারপর হচ্ছে ট্রেন প্রফেশনাল থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, মানে যে কেউ কিন্তু এই ট্যাগটা প্রয়োগ করতে পারবে না, তার আগে তাকে এই বিষয়ে ট্রেনিংটা নিতে হবে। তারপরে কি ইন্টারপ্রিট করবে রেজাল্টটাকে, যাতে কিনা ইন্টারভিউ যখন নেবে সেই সঙ্গে সঙ্গেই কিন্তু তার রেজাল্টটা ইন্টারপ্রেট এবং তার অ্যাসেসমেন্টে একই সঙ্গেই চলবে। তারপরে কি রেসপেক্ট করবে যে পার্টিসিপেন্টদের যে ডিগনিটি বা তাদের যে রাইটসটাকে তাকে রেসপেক্ট করে তারপরেই কিন্তু এই টেস্টটা কন্ডাক্ট করতে হবে।
তাহলে আজকে আমরা জানলাম যে প্রজেক্টিভ টেকনিক কি, আর এর থিমেটিক পারসেপশন টেস্ট কি, আর এটা কেন করা হয়েছিল, কারা করেছিলেন, এবং এর স্কোরিং প্রসিজার কি, এটা কিভাবে করতে হয়, এবং তার অ্যাডভান্টেজ কি, তার লিমিটেশন কি, এই সব কিছু।